নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো কমিশনার তো গেছেন আশ্রমে রোশনাইদের খোঁজ খবর করতে, আরণ্যকরাও গেছে। আরণ্যক, ছোটু সবাই বিভিন্নভাবে প্রশ্ন করছে। তখন এদিকে সাধু বাবা বলছেন যে দেখুন, আমরা সাধু মানুষ, আপনাদের কি মনে হয় যে আমরা মৃত মানুষকে বাঁচাতে পারবো? এটা কখনো হয়? আরণ্যক বলছে যে আপনি শিওর যে মেয়েটা মারা গেছে? ছোটু বলছে আসলে দেখুন, মেয়েটা যে ডুবে গেল, তারপর যে মেয়েটা উঠলো, তো মানে সে ডুবে যেতেই পারে একটা মেয়ে, কিন্তু তা বলে কি মেয়েটার বডিটা খুঁজে পাওয়া যাবে না? সেটা কেউ দেখবে না? সাধু বাবা বলছে দেখুন, সেদিন স্নান যাত্রা ছিল, আমরা গেছিলাম ঠিকই ওখানে, আমরা মেয়েটাকে দেখেও ছিলাম, কিন্তু মেয়েটিকে দেখেই মনে হচ্ছিল যে মেয়েটি মারা গেছে। তাই আমরা চেষ্টাও আর করতে যাইনি, যে বৃথা চেষ্টা করে কী লাভ হবে। তাই আমরা সেখান থেকে চলে এসেছিলাম। আর সেদিন নদীতে জোয়ারও অনেক বেশি ছিল, তাই এরপরে কি হয়েছে আমরা সত্যিই জানি না। তখন আরেকজন পুলিশ বলছেন যে আমাদের কাছে খবর আছে যে আপনারা মেয়েটিকে নাকি আশ্রমে নিয়ে এসেছিলেন। তখন সাধু বাবা বলছেন না, সেরকমটা আমরা করিনি, আমরা আমাদের স্নানযাত্রা সেরেই চলে এসেছিলাম, তবে খুব খারাপ লেগেছিল আমাদের। তখন মাধবী বলছে কেন খারাপ লেগেছিল কেন? বলছে অতটুকু মেয়ে এত অল্প বয়সে চলে গেল, খারাপ তো লাগবেই। তো এরপর পুলিশরা কিন্তু বিভিন্ন প্রশ্ন করছেন সাধু বাবাকে। সাধু বাবা বলছেন আপনাদের কি মনে হয় যে আমি কোনো মৃত মানুষকে বাঁচাতে পারি? তখন কমিশনার বলছেন হয়তো মৃত নয়, অজ্ঞান হয়ে গিয়েছিল। গাড়িশুদ্ধ মানুষ যদি কোনো সময় জলে ডুবে যায়, সে কি বেঁচে থাকতে পারে? তখন আরণ্যকরা বলছে না, ও তো কোনো সময় গাড়ি থেকে বেরিয়ে এসে মানে হয়তো জলের মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টাও করতে পারে, মানে সেই অবস্থায় হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন সাধু বাবা বলছেন তাহলে সেই অবস্থায় হলে তার ছবিটা আপনারা অন্যরকম দেখতে পেতেন, কিন্তু এক্ষেত্রে তেমনটা হয়নি, মেয়েটি গাড়ির মধ্যেই ছিল। তো সাধু বাবার কথা শোনার পর আরেকজন পুলিশ বলছেন যে দেখুন, আপনি তো সন্ন্যাসী মানুষ, নিশ্চয়ই অসত্য কথা বলবেন না, তো আমরা সত্যটাই আপনার কাছে জানতে চাই। তখন সন্ন্যাসী বাবা বলছেন, মানে সাধু বাবা, যে আপনি কি আমাকে সন্দেহ করছেন? কমিশনার বলছেন যে এই পৃথিবীতে আমাদের সন্দেহের ঊর্ধ্বে কেউ নয়, এখানে একটি মেয়ের মৃত্যু ঘটেছে। তখন সাধু বাবা বলছেন মৃত্যু নাকি খুন? তো কমিশনার বলছে যে আপনি এতটা শিওরভাবে কি করে বলছেন যে খুন? বলে কেউ তো আর নিজে নিজে গাড়ি চালিয়ে জলে চলে যেতে পারে না, যদি না পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়। তারপর পুলিশ বলছে গাড়িটারও তো হদিশ পাওয়া যায়নি। তখন বলছে যে হয়তো গাড়ির পার্টস টার্স খুলে মানুষজন বিক্রি করে দিয়েছে, কারণ ওখানকার মানুষজন তো খুব গরিব, তারা এরকম কাজকর্ম করেই থাকে। এদিকে দেখা যাচ্ছে গরিমা টিভি খুলে, মানে টিভিতে ওই সুরঙ্গ বা নিউজই দেখছে। তখন ওর বাবা এসে বলছেন যে তুমি সবসময় এই নিউজ নিয়ে পড়ে আছো কেন, ছাড়ো না, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো। বলে আমার মাকে সবার সামনে দিয়ে টানতে টানতে জেলে ধরে নিয়ে যাবে, পাঁচটা লোক পাঁচ রকম কথা বলবে, এটা কি খুব ভালো লাগবে বাবা? তখন বলছে আচ্ছা, তুমি কোনো কারণবশত, তোমার মা তো তোমাকে সব কিছু শেয়ার করতেন, তো তুমি কোনো কারণবশত এই ব্যাপারে জড়িত নও তো? তখন বলছে তুমি কি বলতে চাইছো বাবা, যে আমি আর মা প্ল্যান করে রোশনাইকে মেরে ফেলেছি? বলে কোনো কিছুই সন্দেহের ঊর্ধ্বে নয়, আমি এখন কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বলে উঠতে পারছি না। তবে জানো তো যে তুমি আর আরণ্যক যখন বিদেশ যাওয়া ঠিক করেছিলে, আমার মনটা খুব স্বস্তি পেয়েছিল। কেন জানো? কারণ আমি ভেবেছিলাম যে রোশনাই মেয়েটা এবার শান্তি পাবে, তোমার মা আর অন্তত রোশনাইয়ের পেছনে লাগবে না, তার কথা বলবে না। তো গরিমা তো রোশনাইয়ের কথা আর সহ্য করতে পারছে না, বলছে এই রোশনাই মেয়েটা মরেও শান্তি দিল না আমাকে। আর আজকে যে আমি আরণ্যকের থেকেও দূরে আছি, তার সাথে যে আমার কোনো যোগাযোগ নাই, সেটাও শুধুমাত্র রোশনাইয়ের জন্য। তো এইরকম কথাবার্তা বলছে আর কি গরিমা তার বাবার সাথে। মাধবী বলছে আপনি তো বডিটা দেখতে পেয়ে তার সৎকারটাও করতে পারতেন। বলে হ্যাঁ, করতে পারতাম, কিন্তু মৃত্যুটা দেখে কোনো স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়নি, মনে হয়েছে যে এখানে পুলিশ এসে হয়তো তদন্ত করলেও করতে পারে। তারপর আরণ্যক বলছে আপনি তো তাহলে পুলিশেও খবর দিতে পারতেন। বলে সেটাও পারতাম, কিন্তু সেটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে না, তা বলে তোমরা কিন্তু আমাকে দোষারোপ করতে পারো না, মানে এনভাবে বলছে। তখন সাধু, মানে ছোটু বলছে না না সাধু বাবা, আমরা দোষারোপ করছি না, আসলে আপনি মানে বডিটা দেখেছিলেন তো প্রথম, তাই একটু খতিয়ে জানার চেষ্টা করছি, মানে ইচ্ছে করছে জানতে আর কি, যদি মেয়েটা বেঁচে থাকে এই আশাতেই আর কি। তখন সাধু বাবা বলছে আপনারা কে হন, আপনাদের সবাইকে দেখে তো পুলিশ বলে মনে হচ্ছে না। তখন আরণ্যক বলছে আমরা ওর আত্মীয় হই, আসলে ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না, তো সেই কারণেই খোঁজ করার চেষ্টা করছি আর কি। এরপরে কমিশনার বলে আশ্রমটা ঘুরে দেখবেন। জিজ্ঞাসা করছে কতজন কে থাকে, বলে অনেকজনই থাকে আশ্রমে, এমনকি আশেপাশের গ্রাম থেকে এখানে অনেক ছেলে মেয়ে কাজ করতেও আসে। তারপর অনেকে থাকতে থাকতে আবার ভাব ভালোবাসাও হয়, তাদের আমরা বিয়েও দিয়ে দিই। আর ছেলে মেয়েগুলোকে আমরা স্বনির্ভর করারও চেষ্টা করি এখানে বিভিন্ন রকম কাজ শিখিয়ে। তো এরপরে কমিশনার
অর্ডার দিচ্ছেন সবাইকে যে যান পুরো আশ্রমটা মানে একটু দেখুন খতিয়ে। তখন বাধা দেন সাধু বাবা যে দাঁড়ান, আপনি কি কোনোভাবে আমাকে সন্দেহ করছেন? তখন ছোটু বলছে, না না সাধু বাবা, আপনাকে আমরা সন্দেহ করতে পারি? আসলে কি বলুন তো, আপনি হয়তো জানেন না, আপনার সাথে তো আরও মানুষ ছিল সেখানে, তো তারা হয়তো জানতে পারে কোনো খোঁজ খবর, তো ওই জন্য কমিশনার সাহেব একটু তাদেরকেও প্রশ্ন করতে চাইছেন আর কি। তারপর সাধু বাবা বলছে তার লোককে যে আশ্রমে সবাইকে ডাকো এখানে। বলছে সবাই আছেন, শুধু গুরুজি নেই, গুরুজিকে ডাকবো? বলে না, গুরুজির তো বয়স হয়েছে, গুরুজিকে এখানে ডাকতে হবে না, যদি ওনার কথা বলার থাকে উনি গুরুজির সামনে কাছে গিয়ে কথা বলে আসবেন। কমিশনার বলছেন যে গুরুজিকে? বলছে গুরুজি আমার বাল্যকালের বন্ধু, দুজন মিলেই আসলে ঠিক করেছিলাম একটা আশ্রম চালাবো, তখন ঝোঁক চেপে গেছিলো আর কি, তাই তখন থেকে এই আশ্রমটার আর কি প্রতিষ্ঠা করি, আমরা দেখাশোনা করি, সব কিছু চালাই আর কি। তো কমিশনার জিজ্ঞাসা করছেন যে আপনি তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করার আগে আপনারা কি করতেন? তো সাধু বাবা বলছেন আমরা তো সন্ন্যাসী, তো আমাদের অতীত জীবনের কথা মনে করতে নেই, যদি আপনি পারেন তো আমার অতীত জীবনের কথা একটু খোঁজ খবর করে নিন, জেনে নিন, এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, ক্ষমা করবেন। তখন ছোট বলছে, না না সাধু বাবা, আপনি একদম ওইভাবে ভাববেন না, আমরা কেউ আপনাকে সন্দেহ করছি না। সাধু বাবা বলছেন এরপরে যে আপনাদের সব কথাই তো আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনাদেরও তো সব ব্যাপারে আমার মানে কিছু কিছু ব্যাপারে আমার আপত্তি থাকতেও পারে, এটুকু তো আপনাদের মানতে হবে। এরপর সেখানে আশ্রমে সবাই একে একে আসে, আর সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা কত বছর আছো, কেউ বলে 5 বছর, কেউ বলে 10 বছর, কেউ বলে 8 বছর, কি করো এখানে, কাজকর্ম করি, সবাই সবার মতো করে উত্তর দিচ্ছে। তারপর সেখানে গুরুজিও আসেন, গুরুজি নিজে এসেছেন যাতে ভেতরে কেউ না চলে যায়। তারপর পেছন পেছন কিন্তু রোশনাইকেও নিয়ে আসা হয়েছে, রোশনাইয়ের মুখে ঘোমটা টানা। গুরুজিকে দেখে কিন্তু আরণ্যক মনে মনে ভাবছে যে এই মানুষটাকে এত চেনা লাগছে কেন, কোথায় দেখেছি আমি মানুষটাকে, নাকি এরই মতো কাউকে দেখেছি, কিছু বুঝতে পারছি না। আর নামটা অঞ্জন প্রসাদ বলে পরিচয় দিচ্ছেন সবাইকে। ওদিকে রোশনাইয়ের দিকে চোখ যেতে আরণ্যক মনে মনে ভাবছে যে মানে তার কাছেও যেন একটা পজিটিভ ভাইব পাচ্ছে আরণ্যক। আর ওদিকে মনে মনে রোশনাই ভাবছে যে কেমন আছেন স্যারজি, আমাকে খুঁজে না পেয়ে বোধহয় এতদূর খুঁজতে চলে এসেছেন, মানে দেখতে না পেয়ে, আর আমার খবর পেয়ে নিশ্চয়ই আপনি ভালোও নেই। বলছে মনে মনে, ডাক্তার আপনাকে ছোটাছুটি করতে বারণ করেছে, তাও আপনি করছেন, আমি নাই আর ব্যাস, কারো কথা শুনছেন না। ওদিকে মেয়েটির মুখে ঘোমটা টানা, মাধবীলতা দেখে অবাক, বলছে মেয়েটির মুখে ঘোমটা কেন টেনে রেখেছে, ওকে বলুন মুখটা ওঠাতে। তখন বলছে কখনো না, সাধু বাবা বলছেন। সাধু বাবার কথা শুনে সবাই অবাক। এরপর গরিমার বাবা গরিমাকে বলছে চলো আমার কথা শোনো, ওই বাড়িতে চলো, আর তুমিও যে দুঃখিত নিজের শোকটা প্রকাশ করো। বলে কখনো না, ওই মেয়েটার জন্য আমি দুঃখিত জীবনেও নয়, ওই মেয়েটার জন্য কত কষ্ট দুঃখ আমি সহ্য করেছি সেটা শুধু আমিই জানি। তো নীলাব্জ বলছে দেখো, তোমার স্বামীর সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এটা সত্যি, আর আরণ্যক যে আজকে কষ্ট পাচ্ছে সেটাও সত্যি। গরিমা বলছে যদি আমি মরে যেতাম বাবা, তাহলে রোশনাই কি কষ্ট পেত আমার জন্য? কখনো না। নীলাব্জ বলছে আমি অত কিছু জানি না, তবে হ্যাঁ, আরণ্যক আজকে কষ্ট পাচ্ছে সত্যি সত্যি, এটা আমি জানি, আর আমারও আজকে রোশনাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। এদিকে গুরুজি বলছে দেখুন, আমার এখানে আশ্রমে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, আর তাদের বিভিন্ন রকম নিয়ম থাকে, সেই নিয়মে আপনি কখনোই আঘাত করতে পারেন না। এরপর আরণ্যক জিজ্ঞাসা করছে আপনার নাম কি? তখন সাধু বাবা বলছে দেখুন, সম্প্রতি ওর বিয়ে হয়েছে, আর ওদের নিয়ম অনুসারে 10 দিন পর ওদের কথা বলতে হয়, তাই ও এখন কথা বলবে না। আরণ্যক বলছে ওর স্বামী কোথায়? তখন বলছে ওর স্বামী, যে ওই মংলু, মংলু বলে একজন আছে, তাকে বলছে নিজের বউয়ের পাশে এসে দাঁড়াও। তখন ছেলেটি রোশনাইয়ের পাশে এসে দাঁড়ায়। তো নীলাব্জ মানে রোশনাইয়ের শেষ কাজে আরণ্যকের পাশে গরিমাকে থাকতে বলছে। গরিমা বলছে কখনো নয়, কখনো থাকবো না। তখন নীলাব্জ বলছে তুমি পারবে ওর সাথে, ওর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে? বলে না পারলেও পারতে হবে, আর তাছাড়া এখন তো বিচ্ছিন্ন হওয়ার কোনো কারণও নেই, যার জন্য ও বিচ্ছিন্ন হতে চাইছিল সে তো আর বেঁচেও নেই, আর তাছাড়া এখন তো আমি ওকে ভোগাবো। তো নীলাব্জ তার মেয়েকে বলছে মনটাকে একটু বড় করা যায় না, দেখো কি করবে, বলো আমি পৌঁছে দেবো, কারণ আমি নিজেও সশরীরে সেখানে উপস্থিত থাকবো। এই বলে চলে যায়, মানে চলে যায় আর কি নীলাব্জ ওখান থেকে। এদিকে রোশনাই মনে মনে বলছে আরণ্যককে যে যদি কখনো আপনার সঙ্গে দেখা হয় তাহলে দেখা হবে অন্য জায়গায়, নতুন রোশনাই হিসেবে। রোশনাই মরে গিয়ে নয়নতারার জন্ম হয়েছে, রোশনাই সত্যি আর বেঁচে নেই। আর এদিকে আরণ্যকের মনে হচ্ছে যে শুধু মানে বারবার করে মনটা বলছে যে ঘুমটা তুলি আর দেখি যে মুখটা, বলছে আপনার মনেই শুধু রোশনাই হয়ে বেঁচে থাকবো আমি, এখন আমি নয়নতারা হওয়ার সাধনা করছি, জীবনের গভীর সত্য জানার খোঁজে আছি আমি, যদি কোনোদিনও আপনার আমাকে দেখতে ইচ্ছে হয় তাহলে নয়নতারা হিসেবে দেখতে পাবেন আমাকে, এরকমটা বলছে মনে মনে রোশনাই। এদিকে আরণ্যক মনে মনে বলছে প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার কথাই ভাবি, তোমার কথাই আমার মনে আছে, আমার বিশ্বাস করতে একটু ইচ্ছা করছে না যে তুমি আর বেঁচে নেই। তো এদিকে মনে মনে রোশনাই ভাবছে আরণ্যকের কথা, ওদিকে আরণ্যক মনে মনে ভাবছে রোশনাইয়ের কথা। আর রোশনাই এমনটাও বলছে যে আমি চিরকাল চেয়ে এসেছি যে আপনি গরিমা দিদির সাথে ভালো থাকেন। রোশনাই বলছে দূরে তো আমাকে আসতেই হতো, হয়তো এইভাবে নয় অন্যভাবে, চিরকাল দূরে দূরেই থেকে যাব আমি, আর দূর থেকে আপনাকে এইভাবে ভালোবেসে যাব। এদিকে এবার আরণ্যকরা বেরোবে,
বেরোনোর সময় গুরুজিকে বলছে, আচ্ছা আপনার সাথে কি কোথাও এর আগে আমার দেখা হয়েছে? গুরুজি শুনে অবাক, বলে না না, সেরকম তো কোনো সম্ভাবনাই নেই, তুমি তো এর আগে এখানে কখনো আসোনি, আর আমি তো দীর্ঘদিন হলো এখানেই আছি। তখন বলছে, না আমি এখানে আসিনি, এটা সত্যি, তবুও অন্য কোথাও? বলে না, তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না, আর এই পৃথিবীতে তো একই রকম দেখতে মানুষ অনেক আছে, হয়তো কারোর সাথে তোমার সেরকমই দেখা হয়েছে। তরনক মাথা নাড়ায়, বলে ঠিক আছে, দিয়ে এবার বেরোবে। আর এদিকে রোশনাই মনে মনে বলছে যে তাও তো আপনার সাথে একবার দেখা হলো, একবার দেখতে পেলাম আপনাকে। আর ওদিকে আরণ্যকও কিন্তু বারবার করে সেই ঘোমটা টানা মহিলার দিকেই দেখছে। এরপরে আরণ্যকরা সেখান থেকে চলে যায়, আর গুরুজি রোশনাইকে বলছে, যাও ভেতরে যাও। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।